আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দর পরিদর্শন করেছেন বিএনপির প্রতিনিধি দল। 2026 সালের এসএসসি ফরম পূরণ শুরু হবে 31 ডিসেম্বর থেকে। গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন। 27তম বিসিএস বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ। মনোনয়ন ফর্ম নিতে ঢাকায় আসা জাপা নেতার লাশ উদ্ধার। ডিসিএসপিদের সঙ্গে ইসির বৈঠক 24 ডিসেম্বর। 22 কোটি টাকার অবৈধ সম্পদ আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট। শান্তিনগর থেকে ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক নিখোঁজ। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর জন্য পাচারের পথে বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোশাক জব্দ। রাজধানীতে ফ্লাইওভার থেকে 4 ককটেল নিক্ষেপ, নারী আহত। থানায় ঘুমন্ত পুলিশ সদস্যের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি। এবং গাজায় সেনা পাঠানোয় পাকিস্তানকে চাপ দিচ্ছেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে দলটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার 18 ডিসেম্বর তারা বিমানবন্দর পরিদর্শনে যান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়গুলো খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সকাল 11:55 ঢাকায় অবতরণ করবেন। 2026 সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী 31 ডিসেম্বর। এটি চলবে 10 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় ও বিষয়গুলো 1 থেকে 4 বিষয়ে 2025 খ্রিস্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীদের 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় ও বিষয়গুলিতে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে 24 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা নিয়ে 30 ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে। এতে বলা হয়, বিলম্ব ফি সহ অনলাইনে ফরম পূরণ করা যাবে 12 জানুয়ারি থেকে আগামী 17 জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে 18 জানুয়ারি পর্যন্ত। এতে আরও বলা হয়, নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ ফরম পূরণ ফি 2435 টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে চতুর্থ বিষয় সহ ফরম পূরণ ফি 2315 টাকা এবং মানবিক বিভাগে চতুর্থ বিষয় সহ ফরম পূরণ ফি 2315 টাকা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 1. গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে গুম হওয়া ব্যক্তি অনূন্য 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল এর জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতি রেখে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। প্রায় 1.5 যুগ আগে 27তম বিসিএস পরীক্ষায় নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার 18 ডিসেম্বর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে 1137 জন প্রার্থীর পক্ষে দাখিল করা পৃথক 3টি রিভিউ আবেদন মঞ্জুর করার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। এ বিষয়ে আপিলকারীদের আইনজীবী সালাউদ্দিন দোলন ও মোহাম্মদ শিশির মনি গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় পুনর্বহাল করায় 90 দিনের মধ্যে 1137 জন ক্যাডার জ্যেষ্ঠতা নিয়ে চাকরিতে যোগ দেওয়ার অনুমতি পেলেন। 27তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় 5366 জন উত্তীর্ণ হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে। প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। 2008 সালের 3 জুলাই হাইকোর্ট 27তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
রাজধানীর বিজয়নগরের আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক হাজরা শহীদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবার বলছে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। বৃহস্পতিবার 8ই ডিসেম্বর বেলা 1:30টার দিকে 999-এর মাধ্যমে খবর পেয়ে পল্টন থানা পুলিশ লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পল্টন থানার উপপরিদর্শক নুরুজ্জামান জানান, গতকাল বুধবার সকালে হোটেল বিজয়নগরের 3তলা 324 নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। আজ দুপুরে ওই কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষ ও তার এক পরিচিত সেখান থেকে তাকে বের করেন। পরবর্তীতে 999-এ খবর দিলে সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এদিকে মৃত হাজরা শহীদুল ইসলামের ভাগ্নে জামাই শাহিন উদ্দিন জানান, তার গ্রামের বাড়ি বাগেরহাট কচুয়া উপজেলায়। গ্রামেই থাকতেন তিনি। বুধবার নমিনেশনের ফর্ম নিতে ও পার্টির মিটিংয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। সাথে ছিলেন জেলা জাপার সভাপতি সহ আরও কয়েকজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী 24 ডিসেম্বর দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। আগামী বুধবার সকালে বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতে আগামী বুধবার সকাল 10টায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। এদিকে এর আগে আগামী রবিবার নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে। ওই দিন সকাল 10টায় নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও 2 সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে 22 কোটি টাকার অবৈধ সম্পদ ও 87 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে একটি নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে চার্জশিট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের ঢাকা 1 সমন্বিত জেলা কার্যালয়ে 2024 সালের 9 অক্টোবর এই মামলা দায়ের করা হয়েছিল। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির এক কর্মকর্তা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ওই কর্মকর্তার নাম মোজাম্মেল হক। তিনি ব্যাংকটির গুলশান 1 শাখায় অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কর্মরত। নিখোঁজ মোজাম্মেল হকের পিতা নিয়াজুল আলম জানান, গতকাল 17 ডিসেম্বর সকাল 9টা 15 মিনিটে মোজাম্মেল শান্তিনগরের জামিলীবাগ এলাকা বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। সে সময় তার মোবাইল ফোনে চার্জ না থাকায় স্ত্রীকে জানিয়ে যান যে অফিসে পৌঁছে ফোন চার্জ দিয়ে কল করবেন। তবে সকাল গড়িয়ে দুপুর হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আনুমানিক বেলা 11টার দিকে মোজাম্মেল হকের অফিস থেকে তার এক সিনিয়র কর্মকর্তা জানান, সেদিন অফিসে উপস্থিত হননি মোজাম্মেল। পরবর্তীতে তার ব্যবহৃত আইফোনের 2টি IMEI নম্বর ট্র্যাক করার চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি। মিয়ানমারে পাচারের পথে কক্সবাজারের রামু থেকে বিপুল পরিমাণ বাউন্ডলি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দিবাগত রাত 2টার দিকে তাদের আটক ও এসব বাউন্ডলি জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন নাইখানছড়ি সদর ইউনিয়নের নুরুল আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান, বদিউজ্জামানের ছেলে মোহাম্মদ ইলিয়াস, MA সামাদের ছেলে আতিকুর রহমান। আটক হওয়া পিকআপের 32টি বস্তায় তল্লাশি চালিয়ে প্রায় 1600টি বাউন্ডলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে। জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে শান্তিনগর ক্রসিং পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এক নারী কপালে আঘাতপ্রাপ্ত হন। আহত নারীকে ট্রাফিক পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর বিকেল 4:30টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর 2টি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় কেউ আহত হননি। এদিকে বিকেল 5টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের পটিয়া থানার হেফাজতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহাইবুল ইসলাম মহিম। থানার ভেতরে ঘুমন্ত পুলিশ সদস্যদের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হচ্ছে। গ্রেপ্তার মহিম পটিয়া উপজেলার বরুলিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল বশরের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার 17 ডিসেম্বর দিবাগত রাত 1টার দিকে পটিয়া পৌর সদরের কাগজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠানোর জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুনির আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটন সফর করবেন এবং বৈঠকে সম্ভবত গাজা নিয়ে আলোচনা হবে। এই বছরের শুরুতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এটি হবে পাকিস্তানের ফিল্ড মার্শালের সঙ্গে তৃতীয় বৈঠক। আগের দুটো বৈঠক গত সেপ্টেম্বর এবং অক্টোবরে হোয়াইট হাউসে হয়েছিল। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার অন্যতম ভিত্তি হল আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, কিন্তু বেশ কিছু আরব ও মুসলিম রাষ্ট্র এতে অবদান রাখতে অনিচ্ছুক হওয়ায় এটি ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।